আচ্ছা, আমরা তাহলে ২ টা জিনিস জানতে পারছি। একটা হচ্ছে বেস শিয়ার বের করতে হবে আমাদের এবং বেস শিয়ারটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে। কোন ফ্লোরে কত যাচ্ছে। এখন আমরা আমাদের ডিজাইন প্রবলেমটা একটু দেখি। সেখানে বের করতে বলছে কি ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্স। ওই আর্থকোয়েক ফোর্স বেস শিয়ার যেটা উৎপন্ন হচ্ছে সেটার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা করতে হবে বলছে আমাদের ক্যালকুলেট করতে হবে। অন এ কত হাইট? বিল্ডিং এর হাইট কত? ৪৫ মিটার, 45 মিটার হাই, 15 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং। কত স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং বলছে? 15 স্টোরেজ। মানে 15 তলা। তাহলে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে 15 তলায়, প্রত্যেকটা ফ্লোরে ডিস্ট্রিবিউট করতে হবে আমাদের। বুঝতে পারছো? প্রত্যেকটা ফ্লোরে 15 টা ফার্স্টে বেস শিয়ার বের করতে হবে। তারপর 15 টা লোডে প্রত্যেকটা ফ্লোরে আলাদা, আলাদা ভাগ করে দিতে হবে। তাহলে আমাকে বলো দেখি ৪৫ মিটার যদি হাইট হয়, 15 তলা যদি বিল্ডিং হয় তাহলে প্রতি তলাতে কত করে হাইট? 3 মিটার। ৩ মিটার। এই দেখো এখানে জিনিসটা লিখাও আছে। ৩ মিটার করে হাইট। তো আমি বলতে চাচ্ছি আসলে এই হাইটটা পরীক্ষায় দেয়া নাও থাকতে পারে। ৩ মিটার করে যে হাইট। ৪৫ মিটার দিল হাইট, ১৫ তলা বলে দিল। তাহলে তুমি ইজিলি হাইট বুঝে যাবা। অথবা বলতে পারে ৪৫ মিটার টোটাল হাইট এবং প্রতিটা স্টোরের হাইট হচ্ছে ৩ মিটার। তাইলে কয় তলা সেটা বের করে নিতে পারবা না? জি স্যার। মানে আমি বলতে চাচ্ছি এই ৩ টা ইনফো থেকে যেকোনো ২ টা ইনফো দিয়ে একটা মিসিং ও থাকতে পারে পরীক্ষায়। কোন ৩ টা ডাটা? একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে কত তলা, আরেকটা হচ্ছে প্রত্যেকটা তলার হাইট কত। এই ৩ টা ইনফোর মধ্যে যেকোনো একটা মিসিং থাকতে পারে ফাইনাল পরীক্ষায় বা পরীক্ষার কোয়েশ্চেন। তারপরে বিল্ডিংটার লোকেশন কোন জায়গায়? লোকেটেড ইন ঢাকা টাউন। দ্য কনক্রিট বিল্ডিং, এই বিল্ডিংটা কনক্রিট দিয়ে তৈরি, মানে হচ্ছে রেইনফোর্স কনক্রিট অবশ্যই। কনক্রিট মানে তো রেইনফোর্স কনক্রিটই। হ্যাজ এ রেক্টেঙ্গুলার প্ল্যান, এবং যে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে সেটার একটা রেক্টেঙ্গুলার প্ল্যান, মানে টপ ভিউ থেকে দেখলে তুমি প্ল্যানটা দেখতে পাবা মাঝখানে কেটে যদি দেখা হয়। তাহলে সেটার ডাইমেনশন হচ্ছে 30/60 মিটার। আমি যদি একটু অ্যানোটেটরটা অন করে দেখাইতে চাই, তাহলে এই ধরনের একটা প্ল্যান আরকি। এই প্ল্যানের মধ্যে তোমার এটা যদি 60 মিটার হয় আর এটা হবে 30 মিটার। বুঝতে পারছো? মানে এই জায়গার মধ্যেই তোমার বিল্ডিংটা উঠবে। এবং বেসিক স্ট্রাকচারাল সিস্টেম ইউজ করা হয়েছে। আহ ডেড লোড কত? ইনক্লুডিং পার্টিশন ওয়াল, এটা হচ্ছে 9 কিলো নিউটন পার মিটার স্কয়ার প্রত্যেকটা ফ্লোরে। লাইভ লোড হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার প্রত্যেকটা ফ্লোরে। এবং ভিসকাস ড্যাম্পিং রেশিও অফ দ্য স্ট্রাকচার হচ্ছে 5। ভিসকাস ড্যাম্পিং রেশিওটা কি জিনিস সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা আসলে স্ট্রাকচারাল ডাইনামিক্সে তোমরা কিছুটা পরে আসছো। আমি বলি তোমাদের, বললে বুঝতে পারবে। তোমরা ওয়েভ এন্ড অসিলেশন পড়ছো না ফিজিক্সে? ফিজিক্সে কি স্যার ওয়েভ একটু এন্ড আবার বলবেন? ফিজিক্সে ওয়েভ এন্ড অসিলেশন, জি স্যার পড়ছি। সেখানে তোমরা বিভিন্ন অসিলেশন যখন তৈরি হয়, বিভিন্ন অসিলেশন তৈরি হইলে একটা সাইনোসয়েডাল কার্ভ তৈরি হয়। এভাবে করে গিয়ে তারপরে আস্তে, 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 আস্তে কমতে থাকে, দেখছো না? এভাবে আস্তে, আস্তে। জি স্যার। মানে যেকোনো একটা ফ্রিকোয়েন্সি তৈরি হইলে আস্তে, 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 আস্তে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে। আস্তে, 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 আস্তে 0 হয়ে যায়। কেন? আস্তে, আস্তে কমে কেন? এই যে আস্তে, আস্তে কমে সেটাকে বলা হয় ড্যাম্পিং। এবং যে রেশিও বের করা হয় এটাকে বলা হয় ড্যাম্পিং রেশিও। সেটা ওয়েভ এন্ড অসিলেশন এ পড়ছো এবং সেটা কিন্তু স্ট্রাকচারাল ডাইনামিক্সও আমাদের কাজে লাগে। তো সেটাকে বলা হয় ড্যাম্পিং রেশিও। সেই ড্যাম্পিং রেশিওটাও দেয়া আছে। কত? ড্যাম্পিং রেশিও মানে ভিসকাস ড্যাম্পিং রেশিও অফ দ্য স্ট্রাকচার ইজ 5। এটা স্ট্রাকচারাল ডাইনামিক্স এ কাজে লাগে। যেমন আর্থকোয়েকটা কিন্তু স্ট্যাটিক্স না। আর্থকোয়েকটা কি স্ট্যাটিক্স? ওইটা কিন্তু ভাইব্রেট করে। ভাইব্রেট করলে তো ওইটা স্ট্যাটিক পজিশনে নাই। স্ট্যাটিক পজিশনে হইলে তো নিজের জায়গাও চেঞ্জ করতো না, রোটেটও করতো না, কিচ্ছু করতো না। তাই না? জি স্যার। সেজন্য আমাদের এই ডায়নামিক্স এর বিহেভিয়ারটাও লাগতেছে এই ভিসকাস ড্যাম্পিং রেশিওটা।
তারপরে আর কি দিয়ে আছে একটু দেখি আমরা। এখানে আরো অনেক জিনিস গিভেন আছে ডাটা তোমাদের কোয়েশ্চেনে। সেটা হচ্ছে প্রত্যেকটা ডেপথ অনুযায়ী দেখো প্রতি 1.5 মিটার পরে, পরে SPTN এর ভ্যালু টেস্ট করে বের করছে। হোয়াট ইজ SPTN? SPTN কি জিনিস? পড়ছো তো তোমরা জিওটেকে পড়ছো। জি স্যার। SPTN এর ইলাবোরেশনটা কি? স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে ওই যে n এর ভ্যালু বের করা হয় সেটাকে SPTN বলা হয়। SPTN বের করতে গেলে আমাদের ওই 18 ইঞ্চি হ্যামারিং করতে হয় প্রতি 6 ইঞ্চ 6 ইঞ্চ 6 ইঞ্চ। লাস্টের 6 ইঞ্চ দুইটার যোগফল। যেমন আমি সিম্পলি যদি বলি, যদিও এটা তোমরা জিওটেকে পড়ে আসছো, ধরো তুমি এই জায়গায় SPTN বের করতে চাচ্ছ, তাহলে তোমার হ্যামারিংটা এই জায়গায় করতে হবে। হ্যামারিং এই জায়গায় করার সময় 18 ইঞ্চি পেনিট্রেট করাইতে হয়। যেমন ধরো প্রথম 6 ইঞ্চ পেনিট্রেট করাইতে আমার হ্যামারিং করতে হয়েছে 10 বার। পরে 6 ইঞ্চ হ্যামারিং করাইতে পেনিট্রেশন করাইতে 6 ইঞ্চ পেনিট্রেশন করাইতে হ্যামারিং করতে হয়েছে ধরো 12 বার। আর পরের 6 ইঞ্চ হ্যামারিং করে পেনিট্রেশন করাইতে আমার ধরো বোরহোলের বা পেনিট্রেশন হ্যামারিং নাম্বার লাগছে ধরো 15 বার। তখন আমাকে বলতে পারবে SPT ভ্যালুটা কত? বলতে না পারলে না বলে দাও, আমি শেয়ার করে দিচ্ছি। সময় নষ্ট করে লাভ নেই, আজকে শুরু করতে যেহেতু দেরি হয়েছে। পারবা? হ্যালো? না স্যার। SPT ভ্যালু বের করতে গেলে করতে হয় কি, লাস্টের 12 ইঞ্চ, লাস্ট 12 ইঞ্চের যোগফল, হ্যামারিং সংখ্যার যোগফল। লাস্ট 12 ইঞ্চের হ্যামারিং সংখ্যার যোগফল কত? লাস্ট 12 ইঞ্চ বলছি কিন্তু আমি। বলো, তোমরা বলো, এই এক্সাম্পল থেকে দেখে বলো। স্যার 37। 37, অবশ্যই 37। এটার SPT ভ্যালু হচ্ছে এই লাস্টের দুইটার যোগফল। এটা কিন্তু তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বলো, তারপরে হচ্ছে বিভিন্ন সময়ের মৌখিক ওরাল ভাইভাতে বলো, আহ মানে জব রিলেটেড কাজে জিজ্ঞেস করে। বিশেষ করে জিও টেকনিক্যাল ফিল্ডের যদি কোনো চাকরি হয় তাহলে জিজ্ঞেস করে। SPT ভ্যালুর উপরে কিন্তু একটা কোয়েশ্চেন থাকে। আচ্ছা যাক, এটা জিও টেকনিক্যালেরই, আমি বেশি জিনিস আলোচনা করলাম না। আপাতত SPT জিনিসটা কি সেটাই আলোচনা করছি। এই দেখো এখানে 0 মিটারে কোনো SPT ভ্যালু নাই। 0 তে তো কোনো পেনিট্রেশনই হবে না, কারণ একদম টপ লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে একদম এই জায়গায়। তারপরে যদি 1.5 মিটার নিচে নামি সেই জায়গায় SPT ভ্যালু বের করছে। তারপরে 3 মিটার নিচে নামলে SPT ভ্যালু বের করছে। তারপরে 4.5, মানে 1.5 মিটার পর পর SPT ভ্যালু গুলো বের করছে এবং সেই ডাটা গুলো তোমাদের দিয়ে দিছে। দেখো কত পর্যন্ত? 30 মিটার পর্যন্ত, এবং আমাদের লাগবেই কিন্তু 30 মিটার পর্যন্ত। এটা কোডে লিখা আছে 30 মিটার পর্যন্ত লাগবে। সেজন্য 30 মিটার পর্যন্ত তোমাদের ডাটা দেয়া আছে। তোমাদের যদি 30 মিটারের বেশি ডাটা দেয়া থাকে সেগুলো তোমরা ইউজ করতে পারবা না। তাহলে কোয়েশ্চেনে কি, কি ঝামেলা হইতে পারে দেখো। তোমাদের কোয়েশ্চেনে হয়তো 50 মিটার পর্যন্ত ডাটা দিয়ে দিল। তাহলে কিন্তু তোমরা 50 মিটার পর্যন্ত ইউজ করতে পারবে না। তোমাদের ইউজ করতে হবে 30 মিটার পর্যন্ত। বুঝছো? এই সমস্ত জিনিস মাথায় রাখবা। কোয়েশ্চেনের জন্য বলতেছে। ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন যদি অনলাইনে হয় তাহলে কিন্তু এই জাতীয় জিনিসগুলোই ট্রিক্স হিসেবে থাকবে। আচ্ছা, তাহলে এই SPT ভ্যালু গুলো দিয়ে আছে। এখন আমাদের অঙ্কটা করতে হবে। অঙ্ক করার জন্য আমি তোমাদের সুবিধার জন্য কিছু স্টেপ ফলো করে করে করছি, যাতে তোমাদের কঠিন মনে না হয়। তাহলে স্টেপটাতে যাই। স্টেপ 1 হচ্ছে ক্যালকুলেশন অফ জোন কোএফিসিয়েন্ট এন্ড ইমপ্যাক্ট ফ্যাক্টর। ঠিক আছে? ক্যালকুলেশন অফ জোন কোএফিসিয়েন্ট এন্ড ইমপ্যাক্ট ফ্যাক্টর। এখন কেন এগুলো বের করতেছি সেটা আমি একটু বলে আসি। আমাদের আসলে ইউজ করতে হবে মূলত হচ্ছে ২টা ইকুয়েশন। ২টা ইকুয়েশনের মধ্যে ইম্পোর্টেন্ট আমি আগে এটা বলি। এই দেখো এখানের মধ্যে
এটা হচ্ছে এস এ এর একটা ভ্যালু বের করতে হয়। এস এটা কি জিনিস আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি কারণ কোডে লিখা আছে। যেটা লিখা আছে সেই হিসাবেই আমি বলব। যেমন ধরো সেটাতে লিখা আছে 2/3 ইনটু Z ইনটু I ডিভাইডেড বাই R ইনটু CS। এখানে Z হচ্ছে জোন কোএফিসিয়েন্ট মানে কোন জায়গায় তোমার বিল্ডিংটা আছে সেটার উপর একটা কোএফিসিয়েন্ট। I হচ্ছে ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট মানে ইম্পর্টেন্স কতদূর মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং হইলে এক ধরনের ইম্পর্টেন্স, হ্যাজার্ডাস বিল্ডিং হইলে এক জাতীয় ইম্পর্টেন্স, স্কুল কলেজ টাইপের প্রতিষ্ঠান হইলে এক টাইপের ইম্পর্টেন্স, রেসিডেন্সিয়াল হইলে এক ধরনের, কমার্শিয়াল হইলে এক ধরনের। মানে কি টাইপের বিল্ডিং সেটার উপর ডিপেন্ড করে সেটার ইম্পর্টেন্স একটা ফ্যাক্টর আছে। আর হচ্ছে তোমার স্পেকট্রাম ফ্যাক্টর, সেটা আমি আরো ডিটেইলস পরে আলোচনা করব। আর সিএস হচ্ছে আসলে সাইট কোএফিসিয়েন্ট মানে ওখানে সয়েলটা কি ধরনের তার উপর ডিপেন্ড করে এই এসএ এর ভ্যালুটা বের করতে হয়। এসএ মানে হচ্ছে ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সিলারেশনও বলে সেটাকে, অথবা ল্যাটারাল সিসমিক ফোর্স কোএফিসিয়েন্টও বলে। নামগুলো তোমাদের জন্য একটু নতুন, তোমরা নামের উপর গুরুত্ব চেয়ে সোজা কথা কোডে দেয়া আছে সেজন্যই আমরা এভাবে করতেছি, সেটা হিসেবে ফলো করলেই তোমাদের ইজি হয়। এবং কোডে কোন জায়গায় আছে সেটা কিন্তু আমি দেখাই দিব তোমাদের পাশে। তো আমি সরাসরি আগে এখানে জোন কোএফিসিয়েন্ট এবং ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট এগুলো মানে প্রত্যেকটা কোএফিসিয়েন্টের ভ্যালু বের করছে, তো সেটাই আমি ফার্স্ট এখানে দেখাচ্ছি। দেখো, ক্যালকুলেশন অফ জোন কোএফিসিয়েন্ট এন্ড ইম্পর্টেন্স ফ্যাক্টর, আই এর ভ্যালু এবং জেড এর ভ্যালুটা বের করতেছি। জোন কোএফিসিয়েন্ট মানে জেড আর ইম্পর্টেন্স ফ্যাক্টর মানে আই। তাহলে সেটা বের করতে গেলে আমাদের টেবিল নাম্বার কততে যাইতে হবে কোডের, দেখতেছো তোমরা? জি স্যার। কোডের টেবিল নাম্বার কততে যাইতে হবে একটু বলো দেখি। 6.2.15 6.2.15 এ যাইতে হবে। এখন 6.2.15 টা কত নাম্বার পেজে আছে, সরি কত নাম্বার পেজে আছে আমি তোমাদের সুবিধার জন্য সেটাও লিখে দিচ্ছি। 6.2.15 টা কত নাম্বার পেজে আছে আমরা দেখি। এটা হচ্ছে 6.2.20। এই দেখো আমার কোডে দেখতেছি আমি 6.2.20। আমি 20 তে না, আমি যাব 15 এ। 15 তাইলে আগে হবে। এটা 19, এটা 16, এই 14, এটা 15। এই দেখো জোন কোএফিসিয়েন্ট। জোন কোএফিসিয়েন্টটা পেজ নাম্বার কততে আছে? 6.2.15 টা 3196। তাহলে দেখো এখানে বলছে কি, আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে সিসমিক জোন কোএফিসিয়েন্ট Z এর ভ্যালু, এটাকে Z দিয়ে এক্সপ্রেস করা হয়, আমি কিছুক্ষণ আগেই বলে আসছি। ফর সাম ইম্পর্টেন্ট টাউনস ইন দা বাংলাদেশ, বাংলাদেশের কোন কোন জায়গায় জোন কোএফিসিয়েন্টটা কত সেটা দেয়া আছে এখানে। তা আমাদের কোয়েশ্চেনে বিল্ডিংটা কোন সিটিতে দেয়া ছিল মনে আছে? কোন সিটিতে দেয়া ছিল? হ্যাঁ স্যার। আমরা একটু কোয়েশ্চেন দেখে আসি তাইলে। এই দেখো ইন দা ঢাকা টাউন বলছে, ঢাকাতে আছে। তাহলে ঢাকার জন্য তোমাদের এই জ্যাটের ভ্যালুটা বের করে নিতে হবে। জ্যাটের ভ্যালুটা ঢাকার জন্য কত দেখো তো, খুঁজে পাও কিনা ডান পাশের টেবিলটা থেকে। 0.20 0.20। এখন অনেক সময় তোমাদের পরীক্ষায় ধরো ফেস টু ফেস হইলো, তাহলে এই ডাটা তো তোমাদের দিয়ে দেয়া হবে কোয়েশ্চেন, মানে এই টেবিল বলো বা যত কিছু লাগবে সেগুলো দিয়ে দেয়া হবে। তাহলে যদি দিয়ে দেয়া হয়, অনেক সময় এই টেবিলটা না দিয়ে তোমাদের করা হয় কি, এই চিত্রটা দিয়ে দেয়া হয়, বাংলাদেশের মানচিত্রটা দিয়ে দেয়া হয় অনেক সময়। এই দেখো মানচিত্রতে কিছু কালারিং করা আছে। এই দেখো এই কালারের জন্য ঝ্যাটের ভ্যালুটা হচ্ছে 0.36, আর এই কালারের জন্য ঝ্যাটের ভ্যালুটা হচ্ছে 0.28, আর এই কালারের জন্য জ্যাটের ভ্যালুটা হচ্ছে 0.2। দেখো এই ঢাকাটা এই কালারের মধ্যেই পড়ছে। আমি যদি বড় করে দেখাই তাহলে ঢাকাটা কোন জায়গায় দেখো, ঢাকা কোন জায়গায়? 0.2 0.2 তো। তারপরে চিটাগাং যদি আসতো তাহলে কত হইতো? 0.28 0.28। আর যদি সিলেট হইতো তাহলে কত হইতো? 0.36 0.36।
তো এই ধরনের করে এই মানচিত্র দিয়েও তোমাদের অনেক সময় বের করতে হবে জোন কোএফিসিয়েন্টটা, মানে কোয়েশ্চেনে কিভাবে দেয়া আছে তার উপর, অথবা টেবিল থেকেও বের করতে হবে। দেখো টেবিলেও দেয়া আছে সিলেটের ভ্যালু কত আর চিটাগাং এর ভ্যালু কত, দেখো মিলে কিনা। সিলেট কই, এই দেখো সিলেট হচ্ছে 0.36 আর চিটাগাং কই, এই চিটাগাং হচ্ছে 0.28। তোমাদের আগের বিএনবিসি কোডে জোন কোএফিসিয়েন্ট ছিল 3টা, মানে 3 ধরনের ভ্যালু ছিল। এখানে কয় ধরনের ভ্যালু, কয়টা ভ্যালু পাচ্ছ? একটা হচ্ছে 0.36, একটা 0.28, একটা 0.2 আর একটা 0.12। একটা স্যার 0.12 এটা। আর হচ্ছে দেখো যেটার ভ্যালু 0.2টাই হচ্ছে এখানে একই একই কালার, দেখো হলুদ কালারের যেটা, এই পাশে আর এই পাশে হলুদ কালার একই, এবং এই পাশে যেটার ভ্যালু 0.28, এই পাশেও যেটার ভ্যালু 0.28, মানে একই কালার। তাহলে 4 ধরনের জোন আছে। এই জোনগুলোকে বলা হয় জোন 1, জোন 2, জোন 3, জোন 4। এখন জোন 1 এ থাকলে বেশি রিস্কি নাকি জোন 2 তে থাকলে বেশি রিস্কি, তোমার কি মনে হয়? মানে কোন জোনটা সবচেয়ে কম রিস্কি বা কোন জোনটা সবচেয়ে বেশি রিস্কি? জোন 1 নাকি জোন 2 নাকি জোন 3 নাকি জোন 4? কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো দেখে একটু আইডিয়া করো তো। কোএফিসিয়েন্টের ভ্যালু বেশি হওয়া মানে বেশি রিস্কি, সেই হিসেবে বলো কোনটা সবচেয়ে বেশি রিস্কি, কোন জোনটা? স্যার সিলেট তাহলে সেটা কোন জোনে পড়ছে বলো, আর কালারিংটা দেখে 4 বলো। নাম্বার জন স্যার 4 4 নম্বর স্যার। 4। তাহলে জোন 4 মানে হচ্ছে বেশি রিস্কি আর জোন 1 মানে হচ্ছে কম রিস্কি। দেখো জোন 1 এর ভ্যালু কত? জোন 1 এর ভ্যালু হচ্ছে 0.12 আর জোন 2 তে ভ্যালু হচ্ছে 0.2 আর জোন 3 তে 0.28, জোন 4 এ হচ্ছে 0.36। সেই নামটাই এখানে এই টেবিলে দেয়া আছে, যদিও আমাদের কোনো জায়গায় ইউজ করতে হচ্ছে না বলে আসলে পড়তেছি না, কিন্তু এখানেই দেখো, এই দেখো এখানেও টাউনের নাম দিয়েও দেয়া আছে। যদি লো রিস্ক হয় তাহলে 0.12, এই দেখো এটা রিস্ক হচ্ছে যে লো, সিসমিক ইন্টেন্সিটি হচ্ছে লো এটা। আর মডারেট হইলে 0.2 আর সিভিয়ার হইলে 0.28, ভেরি সিভিয়ার হইলে 0.36, যেটা সিলেট। এটা এখানে সিলেট ঠিক আছে। এই ধরনের কিছু টাউন লেখা আছে, যেমন ঢাকারটা হচ্ছে 0.2, দেখো ঢাকা, দিনাজপুর এগুলো হচ্ছে 0.2 আর চিটাগাং ছিল 0.28 মনে হয়। দেখো এখানে চিটাগাং এর নাম নাই যদি, তাহলে চিটাগাং দিলে তোমাদের এই টেবিল দেয়া থাকবে না, তোমাদের এই পরের টেবিলটা অথবা মানচিত্রটা দেয়া থাকতে পারে। এই ধরনের করে 3টা জায়গা থেকেই যে কোনো একটা টেবিল তোমাদের পরীক্ষায় দেয়া থাকতে পারে। আর যদি অনলাইন হয় তোমরা যে কোনো একটা টেবিল ইউজ করে করতে পারো, একই ভ্যালু পাবে। তাহলে জোন কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে হয় তো বুঝলা? ক্লিয়ার জোন কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে হয়? স্যার আমি এখানে একটা টেবিল দিয়ে দেখাইছি, কিন্তু তোমরা চাইলে এই 6.2.14 ইউজ করেও করতে পারো, কিন্তু সবগুলো পাবা না। আর মানচিত্রে কিন্তু সবগুলোই পাবা আবার, মানে চিত্রটাও দেয়া থাকতে পারে পরীক্ষায়। এরপরে আসতেছে জোন কোএফিসিয়েন্ট বের করলে এবার হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, মানে আই এর ভ্যালুটা। আই এর ভ্যালু বের করার জন্য কোন টেবিলে যাইতে হবে? 6.1.1 এবং 6.1.17, মানে 2টা টেবিলে ইউজ করতে হবে। তাহলে 2টা টেবিল ইউজ করার জন্য আগে আমি 6.1.1 এ যাই। আমি পেজ নাম্বারটা লিখে রাখলেই তোমাদের জন্য আগের থেকে সুবিধা বেশি হইতো, আমি আসলে সময় দিতে পারি নাই, এজন্য এখনই পেজ নাম্বারটা লিখতেছি তোমাদের সামনে। আচ্ছা আমি এখানে সার্চ দিলেই তো 6.1.1। এত টাইম লাগে বিএনবিসি থেকে খুঁজে বের করতে পেজ নাম্বারটা যদি জানা না থাকে। আচ্ছা আমাদের টেবিল নাম্বার 6.1.1 লাগবে আর 6.1.17টা লাগবে। এই 6.1.1টা পাইছি। দেখো
এটা হচ্ছে occupancy categories of buildings, occupancy categories and other structures for flood, surge, wind, earthquake load। আমাদের এই earthquake load এর জন্যই কতদূর ইম্পর্টেন্ট বা কতদূর বেশি অকুপাই হচ্ছে এই টাইপের, কোন টাইপের বিল্ডিং সেটার উপর ডিপেন্ড করা হয়। যেমন ধরো বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচারস দ্যাট রিপ্রেজেন্ট এ লো হ্যাজার্ড টু হিউম্যান। যেমন ধরো তোমাদের হচ্ছে আর্কিটেকচারাল বা এগ্রিকালচারাল বলো, ধরো কোনো গুদাম আছে, গুদামে মানে ধরো চাল তাল মজুত করা হয়, এই টাইপের আর কি। এই টাইপের কিছু গুদামঘর দেখছো না রিয়েল লাইফে? হ্যালো, জি স্যার। সেগুলো যদি ভেঙে পড়ে যায়, হয়তো তোমার মালামাল নষ্ট হবে, কিন্তু মানুষের লাইফের রিস্ক কম না? মানুষ জি মারা স্যার। যাওয়ার রিস্ক তো কম। সেজন্য এগুলোকে বলা হয় লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ। মানে রিস্কি কম, কম রিস্কি ফর হিউম্যান লাইফ। হিউম্যান লাইফের জন্য কম রিস্কি এগুলো। তো সেই টাইপের বিল্ডিং হইলে আমরা বলি সেটাকে অকুপেন্সি ক্যাটাগরি 1। সেই টাইপের যদি হয় সেটাকে বলতেছি আমরা অকুপেন্সি ক্যাটাগরি 1। আর এটাতে আমি একটু পরে আসতেছি। আর হচ্ছে বিল্ডিং অফ আদার স্ট্রাকচারস দ্যাট রিপ্রেজেন্ট দ্য সাবস্টেন্সিয়াল হ্যাজার্ডাস টু হিউম্যান, মানে মোটামুটি হ্যাজার্ডাস, সেগুলো ক্ষেত্রে হচ্ছে অকুপেন্সি লেভেল 3। এবং সেগুলো কোন ধরনের বিল্ডিং সেগুলোর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আমরা একটু পরে দেখি। বিল্ডিং দ্যাট অ্যান্ড আদার স্ট্রাকচারস হোয়ার মোর দেন 300 পিপল, মানে একসাথে একটা এরিয়াতেই মোটামুটি মোর দেন 300 পিপল থাকবে, 300 পিপল থাকবে, এই ধরনের হইলে। তারপরে হচ্ছে কেয়ার ফেসিলিটিস, যেমন ধরো হাসপাতাল টাইপের যদি হয়, কেয়ার ফেসিলিটিস টাইপের যদি কোনো বিল্ডিং হয়। তারপরে হচ্ছে দেখো এলিমেন্টারি স্কুল, সেকেন্ডারি স্কুল ফেসিলিটিস যদি এই টাইপ সেকেন্ডারি স্কুল টাইপের বিল্ডিং হয়, স্কুল হাসপাতাল এই টাইপের যদি হয়, তাহলে হচ্ছে আমাদের আসলে অকুপেন্সি লেভেল 3 তে পড়বে। আর যদি এর চেয়েও আমরা পরে যাই, অকুপেন্সি লেভেল 4 এ যাই, occupancy level 4 দেখো, building and other structure not included, uh, occupancy level 4। আচ্ছা দাঁড়াও, occupancy level 4 টা নিচে। এই occupancy level 4 এ আমাদের অনেকগুলো এই ধরনের ডাটা দেয়া আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা এগুলো। কমার্শিয়াল বিল্ডিং হইলে কি ধরনের, এগুলো, এবং ফায়ার ফায়ার ইমার্জেন্সি টাইপের কোনো বিল্ডিং হইলে কি ধরনের। যেমন ধরো এই পাওয়ার রিলেটেড কিছু অফিস আছে না, যেমন ধরো পাওয়ার রিলেটেড মানে হচ্ছে ইয়ে টাইপের আর কি। যেমন ধরো ইলেকট্রিক্যাল তার গিয়ে যেখানে কম্বাইন হয়েছে, যেখানে সবকিছু একসাথে হ্যান্ডেল করা হয় ওখান থেকে, তাহলে ওখানে কিন্তু ইলেকট্রিসিটিরও কিন্তু হ্যাজার্ডাস আছে অনেক কিছুই। তো এই টাইপের বিল্ডিং গুলোর জন্য আসলে অকুপেন্সি লেভেল 4 এ যাইতে হবে। অকুপেন্সি লেভেল 4 মানে হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিয়ে করতে হবে আর কি। তাহলে যত বেশি অকুপেন্সি লেভেল তত বেশি ইম্পর্টেন্স দিতে হবে তোমার এটা। বুঝতে পারছো? এবং এখানে বলছে কি, এই বিল্ডিং দ্যাট স্ট্রাকচার নট ইনক্লুডেড ইন দা অকুপেন্সি ক্যাটাগরি 4, অতএব 4 টা আগে পরে আসবা। যেমন পাওয়ার জেনারেটিং স্টেশন, পাওয়ার জেনারেটিং স্টেশন কিন্তু 4 এও আছে, যেগুলো 4 এ পড়বে না সেগুলো তখন 3 তে চলে আসবে, সেটাই বলা হয়েছে। তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি থেকে থাকে এবং সুয়ারেজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস যদি থেকে থাকে, সেই জাতীয় হইলে সেগুলো সবগুলোই অকুপেন্সি লেভেল 3 তে পড়বে। মানে তোমাদের কোন ধরনের বিল্ডিং হইলে, তোমাদের কয়েকটা আমি সিম্পল ভাবে বলে দিই, এখানে অনেক কঠিন ভাবে দেয়া। যেমন কোনো যদি গুদাম ঘর বলে তাহলে অকুপেন্সি লেভেল, অকুপেন্সি ক্যাটাগরি 1 এ পড়বে, ঠিক আছে? আর যদি স্কুল কলেজ হাসপাতাল বলে তাহলে অকুপেন্সি লেভেল 3 তে পড়বে। আর যদি সুয়ারেজ ট্রিটমেন্ট বলে তাহলে অকুপেন্সি লেভেল 3 তে পড়বে। আর হচ্ছে অকুপেন্সি লেভেল 4 এ দেখো এখানে কিছু জিনিস পাবা, যেমন কমিউনিটি ওয়াটার স্টোরেজ ফেসিলিটিস, পাম্প স্ট্রাকচার রিকোয়ার্ড, এমন টাইপের যদি বিল্ডিং হয় যেটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স ফাংশন। এই দেখো এখানে ক্রিটিক্যাল ন্যাশনাল ডিফেন্স ফাংশন হইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এটাকে। মানে যেটা যত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য
সেটাতে অকুপেন্সি লেভেলটা তত বেশি, এটাই বুঝাইতে চাচ্ছি। আর যেগুলো 1, 3 আর 4 এ পড়ে নাই সেগুলোই অকুপেন্সি লেভেল 2 তে পড়বে। যেমন আমাদের ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং কিন্তু এই গুদামঘরেও পড়ে নাই। বেশি স্কুল, কলেজ, হাসপাতাল এমন টাইপের জিনিসেও পড়ে নাই। আবার বেশি ইম্পোর্টেন্স সেমন টাইপের বিল্ডিং ও পড়ে নাই। ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল দিক থেকে অনেক বেশি ইম্পোর্টেন্ট বিল্ডিং, যেমন ধরো আম সংসদ ভবন, তারপরে হচ্ছে এই টাইপের যেগুলো ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড জিনিস সেগুলো কিন্তু অকুপেন্সি লেভেল 4 এ পড়বে। বুঝতে পারছো? মানে কিছুটা একটু টাফ মনে হচ্ছে মনে হয় তোমাদের। আ এমনে সিনারিওটা ধরতে পারতেছো? জি স্যার। তাহলে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে আসলে ১ নাম্বারেও পড়ে নাই, ৩ নাম্বারেও পড়ে নাই, ৪ নাম্বারেও পড়ে নাই। তার মানে হচ্ছে আমাদের অকুপেন্সি লেভেল 2 তে পড়ছে। অকুপেন্সি ক্যাটেগরি 2 তে। সেটা আমরা এই টেবিলটা ইউজ করে পাইলাম। এই টেবিলটার পেজ নাম্বার হচ্ছে 3061। একটু লিখে রাখি তোমাদের সুবিধার জন্য। 3061। ওকে। তারপরে আরো একটা টেবিল ইউজ করতে হবে, সেটা কত? 6.1.17। এখানে তোমার অকুপেন্সি ক্যাটেগরিটা সিলেক্ট করলা, কিন্তু আই এর ভ্যালুটা বের করতে পারো নাই এখন। আই এর ভ্যালু বের করতে গেলে আমাদের টেবিল নাম্বার 6.1.17 এ যাইতে হবে। সে টেবিলটা আমি সার্চিং এ দিলাম। পেজ নাম্বারটা আগে লিখে রাখলে আমাদের জন্য সুবিধা হয়। কোনো কিছু তো পাওয়া যাচ্ছে না বলতেছে। নাকি আমি ভুল লিখলাম নাকি? 6.1.17 যেটা লিখলাম। দেখো হসপিটাল কিন্তু অকুপেন্সি লেভেল 4 এ পড়ছে। হাসপাতালে অনেক রোগী-টোগী থাকবে, এই জাতীয় জিনিসগুলো। আমি যেটা খুঁজতেছি 6.1.17 পাচ্ছি না। এভাবে করে সবসময় দেখা যায়। এগুলো উইন্ডের জন্য। 6.1.17 টেবিল দেখো তো 6.1.17 তে পড়ে কিনা। এটা তো ফিগার অবশ্য, টেবিল না। আমাদের কারোরই চোখে পড়তেছে না। only 6.1.17 দিয়ে। তোমাদের মানে পিএল এর আগে কয়টা ক্লাস পাবো আমি আর? আর স্যার একটা। আজকেরটা ছাড়া? জি স্যার। কি রে, মিলতেছে না কেন? এটা দেখে দেখে করছিলাম। এটা দেখি আমার এখানে আগের দিকে করা আছে কিনা। অনেকগুলো এখানে তুলে রাখছিলাম। এই এই টেবিলটা 6.2.17 দেখছো? একটা জিনিস ভুল লিখাতেই খুঁজে পাচ্ছিলাম না। 6.2.17 এটা পেজ নাম্বার কতটা আছে? 3197 আছে। এটা দেখাই এখন। এই দেখো অকুপেন্সি ক্যাটাগরি কত হইলে ইম্পর্টেন্স ফ্যাক্টর কত সেটা লেখা আছে। আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কোনটা ছিল? 1, 2 নাকি 3 নাকি 4? স্যার 2।
1 আর 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে যদি স্কুল কলেজ হইতো তাহলে হয়তো 3, আর যদি হসপিটাল হইতো তাহলে হয়তো 4। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। গুদাম ঘর টাইপের হইলে অকুপেন্সি লেভেল 1, আর হচ্ছে নরমাল রেসিডেন্সিয়াল বিল্ডিং হইলে অকুপেন্সি লেভেল 2 তে পড়ছে, অকুপেন্সি ক্যাটাগরি 2 তে। আর যদি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমন টাইপের হয় অকুপেন্সি লেভেল 3, আর হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 4 কখন হবে? যদি নরমাল আমাদের আশেপাশের বিল্ডিং হিসেবে চিন্তা করি, হসপিটাল টাইপের বিল্ডিং গুলো অকুপেন্সি ক্যাটাগরি 4। তাহলে সেই হিসেবে তোমার এই ইম্পর্টেন্স ফ্যাক্টরের ভ্যালুগুলো পেয়ে যাবে। এই ইম্পর্টেন্স ফ্যাক্টরের ভ্যালু আমি পাইলাম কত? 1। দেখো এই 1টা পাইছি কিন্তু ওইভাবে। বুঝতে পারছো? 1 নাম্বার স্টেপটা ক্লিয়ার কিনা দেখ। আমি কিন্তু এখনো কিচ্ছু করি নাই। জি স্যার। মাত্র এই 3টা টেবিল ইউজ করে আমি আসলে এই Z এবং I এর ভ্যালুটা বের করছি। আর কোনো কিছুই না। জি স্যার, ক্লিয়ার। আমাদের সময়ও নাই আর যদিও। আচ্ছা দেখি এটা একটু দেখাই দিতে পারি কিনা। আর যদি আমি টেবিল নাম্বার 6.2.18 এ যাই, মানে পরের টেবিলটাতে, এই দেখো 6.2.18 এ যাই, আমাদের বলছে কি এটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1 2 3 আর এখানে 4। আমাদের কোনটাতে পড়ছে? ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? 1 2 3 এর ভিতরে নাকি 4 এ? বাম পাশেরটা। বাম পাশেরটা। আর আমাদের জোন কত ছিল? আমাদের জোন 2 হ্যালো 4 নম্বর ছিল। 4 টু স্যার জোন 2 ছিল। 2 ছিল, জোন 4 ছিল। বুঝি নাই তোমাদের কথা। জোন কি জোন দেখে আসছো না তোমরা? জোন 4 ছিল না স্যার? জোন 4 হলে তো সিলেটে পড়তো। জোন 4 না তো। দেখো জোন কততে? আমাদের ঢাকাটা, ঢাকা কিন্তু জোন 2 তে টু পড়ছে। জোন 2। তাহলে এই জোন 2 আর হচ্ছে আমাদের এই সয়েল টাইপটা সিলেক্ট করতে হবে। সয়েল টাইপ আগে সিলেক্ট করা উচিত ছিল আসলে স্টেপের মধ্যে। তো সয়েল টাইপটা সিলেক্ট করব, সরি এই টেবিল তো না। 6 to 18। এই দেখো এই জোন 2 তে আছি এবং এই টেবিলটা নিতে হবে, এই পাশের টেবিলটা না। জোন 2 তে আছি এবং আমি নেক্সট ক্লাসে সাইড ক্লাসটা সিলেক্ট করে দেখাবো। আমাদের সাইড ক্লাস আসতো এসসি। তাহলে যদি এসসি হয় এবং জোন 2 তে থাকি তাহলে এটা কোন ইয়েতে পড়তেছে? সিসমিক ক্যাটাগরি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি কততে? সি তে নাকি বি তে নাকি ডি তে? ঠিক আছে স্যার। সি তে পড়তো আর কি। তো আমি তো এসসি এখনো তোমাদের পরে দেখাই নাই, এটা আমি নেক্সট ক্লাসে পরে দেখাইয়ে তারপরে শুরু করব। এই দেখো এটা সি ক্যাটাগরি সেজন্য লিখছি। মানে নেক্সট ক্লাস থেকে আমরা আসলে স্টেপ 2 থেকে শুরু করব। স্যার আপনার কয়টা ক্লাস লাগবে? আমার আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। আমি এই অঙ্কটাই শেষ করব আর কি। জি স্যার। এই অঙ্কটা শেষ করতে গেলে আমার 1 পেজ, এদিকে 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ। এই একটা অঙ্ক বুঝলেই তোমরা আশা করি পারবা যে কোনো অঙ্ক। আমি সেজন্যই কিন্তু কোডের সাথে ডিটেইলস আলোচনা করতেছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস কোন স্যারের ক্লাস? শফিক স্যার ক্লাস। ওকে তাহলে স্যারের আবার দেরি হইলে মাইন্ড করবে। 2:40 পর্যন্ত না ক্লাস? জি স্যার। ওকে তাহলে আমি তোমাদের ম্যাটেরিয়ালে দেখি নেক্সট ক্লাসে পেজ নাম্বার লিখে রাখলে একটু তাড়াতাড়ি আগাইতে পারবো। আমি জেনারেলি বি সেকশনে, সরি বি সেকশন না, কোন সেকশন? হ্যাঁ বি সেকশনে এক ক্লাসেই আমি ওদেরকে এটা শেষ করব। এক ক্লাসে শেষ করতে হবে ওদের, কারণ নাইলে ওরা কিন্তু একটা ক্লাস পিছাই আছে আর কি তোমাদের থেকে। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়েছেন স্যার? অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। স্যার আমি শুরুতে স্যার আমি দিতে পারিনি। মানে আমি ইয়ে থেকে জুম থেকে নিয়ে নেব। ও আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা